নমস্কার, আপনারা দেখছেন আভাস নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি অর্পিতা। শুরু করছি সংবাদ। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প এবং নাগরিক পরিষেবার সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য জুড়ে শুরু হলো জনকল্যাণ শিবির। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রিয়াপাড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। শিবিরে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন গ্রহণ, নথি যাচাই, সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজলভ্য ও স্বচ্ছ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন স্তরের কর্মীরা। শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা এবং অন্যান্য সরকারি প্রকল্পের বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মানুষের প্রয়োজনীয় সরকারি পরিষেবা দ্রুত ও সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি সাধারণ মানুষকে শিবিরে সুযোগ গ্রহণ করে প্রয়োজনীয় পরিষেবা ও সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার আহ্বান জানান। এবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জনকল্যাণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য বিনীত অনুরোধ জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। আজ 15ই জুন পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে জনকল্যাণ শিবির, চলবে 17ই জুন পর্যন্ত। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবা সবকিছুই এক ছাদের তলায় সাধারণ মানুষের কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার জন্যই পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ। অসংখ্য ধন্যবাদ। এবার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বিনম্র অনুরোধ জানাবো তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের সকলকে সমৃদ্ধ করবার জন্য। भारत माता की, भारत माता की। সমবেত সুনাগরিক বৃন্দ, গণদেবতা, জনতা জনার্দন, আমাদের শুভচিন্তক, আশীর্বাদক, এলাকার সর্বস্তরের ভদ্রমণ্ডলী, প্রবীণ নাগরিক বৃন্দ, মাতৃমণ্ডলী, আপনাদের সকলকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই জনকল্যাণ শিবিরের সূচনা লগ্নে। প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন,
তাদেরকেও স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রথমেই শ্রদ্ধার সঙ্গে অন্তর থেকে প্রণাম নিবেদন করছি এই পবিত্র রিয়াপাড়া, সেখানে সিদ্ধনাথ জিউর মহাদেব মন্দির রয়েছে। বাবা মহাদেবকে স্মরণ করে এবং মহাদেবের চরণে প্রণাম নিবেদন করে আমি অল্প কিছু কথা নিবেদন করছি। মঞ্চে 700 কোটি টাকা দিয়েছেন। আগামী 1 জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি এই কর্মসূচিতে 100 দিন নয় 125 দিনের কাজ আপনারা পাবেন। তার জন্য 8,500 কোটি টাকা আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম মা বোন দিদিদের আমরা 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেব, এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, 79 লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি 3,000 টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। শুধু তাই নয়, আগামী 20 জুলাইয়ের মধ্যে আবাস যোজনাতে সার্ভে হচ্ছে। আপনারা যারা এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। স্বচ্ছতার সঙ্গে সার্ভে হবে এবং আপনি যদি ওই সার্ভেতে বঞ্চিত মনে করেন তাহলে একটি টোল ফ্রি নাম্বার আমরা চালু করেছি, আপনার সরকার আপনার পাশে। সেখানে আপনারা ফোন করে সরাসরি আপনার অভিযোগ জানাতে পারবেন, আমরা যথাযথভাবে বিবেচনা করব। আমাদের অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। আমাদের ইতিমধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে আমরা অনেক রাস্তাকে চিহ্নিত করেছি। ভারত সরকার আমাদের 2400 কোটি টাকার অনুমোদন দিয়েছে, 1000 কোটি টাকা আমাদের ট্রান্সফার করেছে এবং রাস্তাঘাটগুলিও আমরা আস্তে আস্তে সুন্দর করে দেওয়ার কাজ, গ্রামীণ রাস্তাগুলিকে পাকা করার কাজ এবং যে রাস্তাঘাটগুলি ভেঙে গেছে রিপেয়ারিং করার কাজ আমরা করব। আমরা আপনাদের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেব। জল জীবন মিশনে আমরা 39,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করেছি এবং দীর্ঘদিন ধরে নন্দীগ্রামবাসীর যে জলের পাইপগুলো পড়েছিল, আমি এখানকার এমএলএ ছিলাম বলে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সে কাজও আমরা শুরু করেছি। আপনারা পরিশ্রুত পানীয় জল পাবেন। আমরা সব সেক্টরে সব এলাকায় কাজ করছি। আমরা আয়ুষ্মান মন্দির এবং স্বাস্থ্য ব্যবস্থায় আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জাতীয় হেলথ মিশন আয়ুষ্মান মন্দির হসপিটালে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র এবং 1,43,00,000 পরিবারের 6.5 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় তারা যুক্ত হচ্ছেন। আগামী জুলাই মাস থেকে কার্ড পাবেন এবং যে কার্ডে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় বিনা খরচে চিকিৎসা পাবেন। শুধু আপনি নন, আপনার বাড়ির যে লোকটি পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে সেও মহারাষ্ট্রে অন্ধ্রপ্রদেশে বসে আয়ুষ্মান ভারতের কার্ডের সুযোগ সুবিধা পাবেন। এইভাবে রেশনের ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি যার কার্যকর আপনারা দেখতে পাবেন। আগামী 22 তারিখে আমাদের রাজ্য বাজেট রয়েছে, সেখানেও জনকল্যাণে অনেকগুলি উল্লেখযোগ্য সিদ্ধান্ত আমরা নেব। রাজ্য সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে ত্রিমুখী নীতি নিয়ে চলবে। সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা স্বচ্ছতার সঙ্গে চলব।
সুপারিশে এবং খাতা বদল করে এই যে চাকরির দুর্নীতি হয়েছে এটা অতীত হিসাবে ভেবে নেন। আমাদের আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, ওএমআর এর কার্বন কপি। আগে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর ছিল, আমরা মৌখিকের নাম্বারও কমিয়ে দেব, একাডেমিকের নাম্বারও বিবেচনায় আনব এবং আজকে এসসি এসটি, প্রকৃত ওবিসি এবং ইডাব্লিউএস বা দিব্যাঙ্গ যারা বঞ্চিত হয়েছেন আগের সরকারের আমলে, আমরা 100% রোস্টার মেনে তফসিলি জাত পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। সরকারি জনমুখী প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আয়োজিত এই শিবিরগুলিতে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রকল্পের আবেদন, সংশোধন এবং সমস্যা সমাধানের জন্য শিবিরগুলিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় বহু মহিলাকে। বিধবা ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষ, এই শিবিরের মাধ্যমে তার সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে উপভোক্তাদের মধ্যে উৎসাহ ও আগ্রহ বেড়েছে। এই কর্মসূচির ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করেন ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের আধিকারিকরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা এবং এলাকার জনপ্রতিনিধিরা। বক্তারা জানান, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে সহজে পৌঁছায়, সেই লক্ষ্যেই এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে আসে সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কিছু লাগবে লাগবেন রেজিস্ট্রেশন করে দেবেন। দাঁড়া আগে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে থাকা রাজ্য সরকারের বিতর্কিত বিশ্ব বাংলা লোগোটি অবশেষে অপসারণ করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভকে মান্যতা দিয়ে বিজেপির এই বলিষ্ঠ ও জনমুখী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। লোগোটি অপসারিত হওয়ায় দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বিজেপি নেতৃত্বে স্পষ্ট দাবি, সরকারি অর্থ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার বা প্রতীকের আদলে তৈরি লোগো বসানোর কাজে অপচয় করা উচিত নয়। এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সরকারি সম্পত্তিকে দলীয় সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে রেখে তার পবিত্রতা রক্ষা করার একটি সৎ ও আদর্শগত প্রচেষ্টা। বিজেপি কর্মীরা জানিয়েছেন, লোগোটি সরিয়ে সেখানে দেশের কোনো বরেণ্য মহাপুরুষের মূর্তি বা সর্বজনীন কোনো প্রতীক বসানো হবে, যা দল মত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য ও অনুপ্রেরণাদায়ক হবে। বিজেপির এই গঠনমূলক চিন্তা ভাবনা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। বিজেপির এই সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্থানীয় সাধারণ মানুষ এবং ব্যবসায়ী মহলে ব্যাপক খুশির আমেজ দেখা গেছে। তাঁদের মতে, বিজেপি নেতৃত্ব জনগণের প্রকৃত দাবিকে মর্যাদা দিয়ে বাসস্ট্যান্ডটিকে রাজনৈতিক কলঙ্কমুক্ত করেছে। দীর্ঘদিন ধরে চলা এই অন্যায়ের বিরুদ্ধে বিজেপি যেভাবে সরব হয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি বিজেপি কর্মীরাও সদা সতর্ক রয়েছেন। কারণ আছে তারটায়
ওইটা তার ওইটা ফাইবার এটা কারণ আছে তারটায় ওইটা তার ওইটা সোমবার খড়গপুরের একটি বেসরকারি লজে জেলার সাংবাদিকদের নিয়ে বার্তালাপ কর্মশালার আয়োজন করল পিআইবি অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো। এদিনের এই কর্মশালা হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, জেলা শাসক বিজয় কৃষ্ণন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্যশঙ্কর সারঙ্গী, পিআইবি কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রীজাত সাহু প্রমুখ। এই দিন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, সাংবাদিকদের কষ্ট করে সংবাদ সংগ্রহ করেন, কিন্তু কিছু কিছু সাংবাদিক সঠিক খবর না প্রকাশ করে তারা জল মেশাতে শুরু করেন। বর্তমানে এই চিত্র দেখা দিয়েছে, এটা ঠিক নয় বলে তিনি দাবি করেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংবাদপত্র ও বিভিন্ন নিউজ চ্যানেলের সাংবাদিক এক নয় বলে তিনি দাবি করেন। এই দিন কর্মশালায় প্রায় 100 জন সাংবাদিক বিভিন্ন জেলা থেকে হাজির হয়েছিলেন। কাল বিকালে বসবো ওইখানে মৃত্তিকা সেন্টারে কাল বিকালে কালকে প্রোগ্রাম থেকে বসবো এখন সকালবেলা অন্য জায়গায় এবং প্রশ্নস্থাপনের মধ্য দিয়ে আন্তরিক স্বাগত জানাবো, বরণ করে নেব অতিরিক্ত জেলা শাসক শ্রী সৌরভ পান্ডেকে। মুখ্য স্বাস্থ্য এবার নির্দেশক আমাদের সবার প্রার্থনা, শুভেচ্ছা, মঙ্গল আচরণ প্রতিজ্ঞা চরণের মধ্য দিয়ে বাংলা এবং ইংরেজিতে সমস্ত সংবাদগুলি পেয়ে যাবে। তারও খবর পাঠানো সেগুলির অবলুপ্তি ঘটেছে। কাজে এ ব্যাপারেও আপনাদের অনেক কিছু জানানোর প্রয়োজন ছিল। আর যেহেতু খড়গপুরে আমাদের এই সম্মেলন কোনোদিনই হয়নি, পশ্চিম মেদিনীপুর জেলায়, তাই আমরা আমাদের মহানির্দেশকের নির্দেশে আমরা এখানে চলে এসেছি। আমরা এখনই আমাদের এই কর্মশিবিরটি উদ্বোধন করব। The journalist, the media person at the grassroots level, and also to create awareness at the grassroots level regarding various programs, policies, and various missions that the government of India is bringing about for the welfare and development of people, and also to collect feedback on the implementation of the ongoing programs, how the programs are being implemented, and what's the people's reaction to this. So in order to have such an interaction with the media at the district level,
these sort of programs, Vartalaps, are being organized from time to time by Press Information Bureau in cooperation with our sister organization, the CBC, that is the Central Bureau of Communication. Most of you must not be the mother of publicity for all the Government of India agencies of Government of India. So whatever are the new policies, like for instance, if you take the BBC. দেখানো হয় থ্রু ফেসবুক অ্যান্ড আদার ইনস্টাগ্রাম or any other social media. তো এবং যেটা ক্লেম করা হয় যে দ্যাট বিলংস that we are such and such media house, সেই জিনিসটা PIB ফ্যাক্ট চেক ইউনিটে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? সেই নজর রাখতে পারবেন না, এত সহজ হয়ে গেছে মানুষের কাছে, এটা অ্যাভেলেবল হয়ে গেছে এত সহজে, সেটাকে যে যেমন ভাবে ইউজ করছে। মনের কথা লোককে বলতে পারছে না, তো সেখানেই নিজের মনের কথা বলছে, বলতে আপত্তি নেই, কিন্তু অন্যের প্রতি আমার মনের কোনো ইচ্ছা আছে, রাগ আছে, ক্ষোভ আছে, আমি তার সম্মানহানি করার জন্য মিথ্যা প্রচার করলাম, মিথ্যা বললাম, সমাজের জন্য এগুলো খুবই খারাপ। অনেক ভুলভাল প্রচার করা হয়, যেটা প্রকাশ্যে আসা উচিত নয়, এরকম বিষয়কে আনা হয়। এই ব্যাপারে অনেক কড়াকড়ি করা উচিত, সতর্ক থাকা উচিত সরকারের তরফ থেকে। কিন্তু সরকারের কাছে অনেক কাজ, এগুলো করার মতো এত শক্তি, সামর্থ্য, সময়, অর্থ থাকে না সবসময় পাহারাদারি করার। যেন এর সঙ্গে যুক্ত এই সংস্থা আছে, তাদেরকে সতর্ক থাকতে হবে। মিডিয়া জগতের সঙ্গে যারা আছেন, তাদের পরিশ্রম করে নিয়ে আসা যে তথ্য, যে খবর, সেটা ম্লান হয়ে যায় এই ধরনের ভুল তথ্যের জন্য। তাদেরও দায়িত্ব আছে এদেরকে এক্সপোজ করার সময় থেকে। তারা যদি জল মেশান, তাহলে আর জল দুধ বলে কিছুটা হবে না, সব জায়গায় জলই জল হয়ে যাবে। চ্যানেলগুলো আজকাল মিডিয়া হাউস নয়, একটা বিজনেস হাউস হয়ে গেছে। তো বিজনেস হাউস যেমন লাভের জন্য সবকিছু করে, মিডিয়া হাউসও ঠিক তাই করছে। মিডিয়া নিজেকে মিডিয়া হাউস না বলে বিজনেস হাউস হিসাবে ট্রিট করছে। লোকও তাই প্রতিনিয়ত তাদের চেঞ্জ করেন যে এটা চলবে না, ঠিক নয়, এর ঠিকভাবে বলছে না, এটা এখন ঠিক আছে। কাউকে খুশি করার জন্য, বিশেষ লাভের জন্য তারাও নিজের আর স্ট্যান্ড বদল করতে থাকেন। এটা আমরা প্রত্যেকবার দেখি। ইলেকশনের আগে দেখেছি এরকম চেহারা, ইলেকশনের পরে রাজনীতি পাল্টে গেছে। সত্য তাহলে কোনটা? সত্যের সঙ্গে থাকার যে আগ্রহ, সেটা সবসময় তার গুরুত্ব আছে, থাকবেই, আর তার জন্য লড়াই করতেই হবে। সেজন্য পিআইবির একটা বড় দায়িত্ব আছে, অনেক বড় ক্ষেত্র আছে তাদের হাতে। একসময় পিআইবির কোনো কাজ ছিল না, প্রায় 10-20 বছর আগে। তখন এত ইনফরমেশন, এত নতুন টেকনোলজি আসতে আরম্ভ করে, পিআইবির কাছ থেকে কেউ তথ্যই নিত না। কিন্তু তার তো গুরুত্ব আছেই, সে একটা সংস্থা যেখানে দেওয়া নাই, এই জিনিসটা নজর রাখা, কন্ট্রোল করার দায়িত্ব তাদের উপরে আছে। সেই জন্য সরকারের সঙ্গে সম্পর্ক করে যথাসম্ভব ইনফরমেশন যাতে ঠিকঠাক হয়, ঠিকঠাক পৌঁছে, সেটা দেখারও সবার দায়িত্ব আছে। মানুষকে ভুল পথে পরিচালিত করা, মানুষকে ভুল তথ্য দেওয়া। একটা ভুল তথ্যের জন্য মানুষ সুইসাইড করে ফেলে, মিথ্যা তথ্যের জন্য, ভুল খবরের জন্য হয়ে যায় লোক। ঐতিহাসিক কাল থেকে হয়ে আসছে। শ্রী অরবিন্দ যখন ইংল্যান্ডে পড়ছিলেন, তিনি দেশে ফিরছিলেন, যে জাহাজে ওনার ফেরার কথা, যে কোনো কারণে সে জাহাজে উনি উঠতে পারেননি। তখন তো আর ইনফরমেশন, বাবাকে ফোন, বাবা আমি জাহাজে উঠছি, এখন আমার বিমানে উঠে ফোন করি, উঠে গেছি, ছাড়বে এই মাত্র, আর 1 ঘন্টা পরে বাড়ি পৌঁছে যায়। সেটা হয়েছে, কয়েকটি জমি অধিগ্রহণের দিকে আছে, এইগুলো নিয়ে কোথাও কোথাও একটু খড়গপুর টাচে আছে বা মেদিনীপুর টাচে অবশ্যই আছে। এইগুলো নিয়ে আমরা আমাদের এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এলআর সৌরভ পান্ডে কথা বলবেন। এই বিভিন্ন এজেন্সি এই কাজগুলো করছে বলে আমরা যে কোনো একজন এটা নিয়ে কথা বলার এমন কেউ ছিল না। যেহেতু ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সৌরভ পান্ডে অ্যাজ এরিয়া ম্যানার ইজ কোঅর্ডিনেটিং দ্য এফোর্টস, ওই জন্য উনি এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন দেওয়ার জন্য, এবং উন্নয়নের কি কি প্রকল্প পশ্চিম মেদিনীপুর জেলার জন্য, খড়গপুরের জন্য, এবং বিস্তারিতভাবে বলতে গেলে পশ্চিমবঙ্গের জন্য সরকারের পক্ষ থেকে ভাবা হচ্ছে, এগুলো নিয়ে আপনারা জনগণের মধ্যে ভালো করে অ্যাওয়ারনেস জানাবেন। এবং আপনাদের যদি কোনো ডাউট বা কোনো কোয়েরিজ থাকলে সেটা নিশ্চয়ই এখান থেকে ক্লারিফিকেশনটা নিয়ে নেবেন। এটুকু বলে আরেকবার আমি উপস্থিত সম্মানীয় মন্ত্রী এবং পিআইবি ডিরেক্টর জেনারেল ইস্টার্ন জোন অ্যান্ড অন্যান্য যারা অফিসার সবাইকে এবং আমার মিডিয়া বন্ধুগণকে সবাইকে একবার আন্তরিক শুভেচ্ছা।
ঝাড়গ্রাম শহরের 10 নম্বর ওয়ার্ডের ITI সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে আবর্জনা ও আগাছায় ভরে একটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা মাথায় রেখে বিজেপির যুব মোর্চার উদ্যোগে সোমবার একটি সাফাই অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রঞ্জিত সেন। যুব মোর্চার কর্মী সমর্থকেরা এলাকা জুড়ে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন এবং আগাছা কেটে এলাকা পরিচ্ছন্ন করেন। অভিযানের ফলে এলাকাটি আবর্জনা মুক্ত হয়ে নতুন রূপ পায়। রঞ্জিত সেন জানান, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সকলের দায়িত্ব। সাধারণ মানুষের স্বার্থে এবং সুস্থ পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি এলাকাবাসীকেও নিজেদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।